আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আমাকে জানাবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। দেখেন, আন্তর্জাতিকের আজকে এমন একটা টপিকের আমরা আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে মহাদেশ একটা বৃহৎ বিষয়। মানে শুধু বিষয় বললে ভুল হবে, এটা প্রচন্ড লেভেলের একটা সমুদ্রের মধ্যে আমরা চলে আসছি। তো এই জায়গাটা পড়ার সিস্টেমটা যদি আপনারা একবার বুঝে যেতে পারেন যে কোন জায়গাগুলো আসলে আমাদের দরকার আর কোন জায়গাটা আমাদের দরকার না, তাইলে এটা দেখবেন যে খুব মজায় মজায় পড়ে ফেলতে পারবেন। তো চলেন আমরা ক্লাসটি সুন্দর করে উপভোগ করি। এবং এই ক্লাসটা অবশ্যই আপনারা রেকর্ড তো থাকবে, রেকর্ডও দেখে নেবেন, যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? তো প্রথমে আসেন যে আমরা এই যে মহাদেশ, যদি মহাদেশ পরিচিতি আমরা বলি, দেখেন, তো প্রথমে আমাদের আসে হচ্ছে যে পৃথিবী। পৃথিবী কথাটা কিন্তু আমাদের সবার আগে আসে। পৃথিবী কথাটা হচ্ছে আমাদের সবার আগে আসে। দেখেন, এই পৃথিবী হচ্ছে মূলত, আপনারা যদি দেখেন যে পৃথিবী, কেউ বলতে পারবেন যে সৌরজগতের কততম গ্রহ? কারো জানা আছে? তৃতীয়। তৃতীয়, হ্যাঁ, সৌরজগতের তৃতীয় গ্রহ কিন্তু এটা। ধন্যবাদ। তাহলে সৌরজগতের তৃতীয় গ্রহের নামটা হচ্ছে কি বলেন তো? পৃথিবী। এখন আসেন, এই পৃথিবীর যদি আমরা বলি যে এর বয়সটা আসলে কত, পৃথিবীর বয়সটা কত, আমরা জেনে থাকবো যেটা 4.54 বিলিয়ন বছর আগে এই পৃথিবীর বয়স, মানে এত বিলিয়ন বছর হচ্ছে এর বয়স। এবার আমরা যদি দেখি যে, দেখেন যে এই পৃথিবীর টোটাল যদি আমরা চার ভাগে ভাগ করি, চার ভাগে ভাগ করি, তো চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের আছে কি বলেন তো? স্থল ভাগ আছে। এটা হচ্ছে চার ভাগের এক ভাগ। এটা কি বলেন তো? চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের স্থল ভাগ। চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের কি হবে বলেন তো? এটা হচ্ছে চার ভাগের এক ভাগ স্থল ভাগ হবে ক্লাসে। তাহলে স্থল ভাগটা হচ্ছে চার ভাগের এক ভাগ। তার মানে যদি আমরা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 29% হচ্ছে মূলত এখানে রয়েছে। আর স্থলভাগের পরে আমাদের যেটা আসবে যে পৃথিবীর জলভাগ, দেখেন, এই জলভাগটা আমরা বলি হচ্ছে মূলত চার ভাগের, মূলত হচ্ছে চার ভাগের তিন ভাগ। হ্যাঁ, মূলত চার ভাগের তিন ভাগ, যেটাকে আমরা বলি হচ্ছে টোটাল 71%, যেটাকে আমরা বলি কি বলেন তো? 71%। এবং এই পৃথিবীর একমাত্র গ্রহ বলা হয় কাকে? একমাত্র, একমাত্র sorry, একমাত্র উপগ্রহ। কেউ বলতে পারবেন পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? আমরা কিন্তু জানি এটা হচ্ছে চাঁদ। চাঁদ। তাহলে পৃথিবী থেকে আমাদের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে, এখন এই পৃথিবীর আয়তন কত, পৃথিবীর স্থলভাগের আয়তন কত, জলভাগের আয়তন কত, এগুলো তো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এবং এটা পড়লেও আপনার মনে থাকবে না। তো যার ফলে এই যে পাঁচটা তথ্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। একটা হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহ, 4.54 বিলিয়ন বছর বয়স। স্থলভাগ হচ্ছে চার ভাগের এক ভাগ, যেটা 29%। আর জলভাগ হচ্ছে চার ভাগের তিন ভাগ, যেটা 71%। একমাত্র উপগ্রহ বলা হয় হচ্ছে চাঁদকে। আশা করব যে এটা আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসেন, আপনারা যদি পৃথিবী টানলে কেন এভাবে? মিউট করে ফেলেন, ভাই যারা পরে জয়েন করতেছে একটু মিউট করে রাখবেন। আজকের ক্লাসটা দারুণ একটা ক্লাস কিন্তু। শুধু আজকের না, মানে মহাদেশ আমরা তো অনেকগুলো আছে, আমরা এটার অনেকগুলো ক্লাস নিব। তো এই ক্লাসগুলো হচ্ছে আপনারা সবগুলো ক্লাস পরপর করার চেষ্টা করবেন। এটা হচ্ছে মহাদেশে এক নাম দিবেন, মহাদেশে এক, মহাদেশে এক, এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। তো পৃথিবীর, দেখেন, পৃথিবীর যদি আমরা বলি যে পৃথিবীর লবণাক্ত পানির পরিমাণ কত, লবণাক্ত পানির পরিমাণ, দেখেন, আন্তর্জাতিক খুবই জটিল একটা সাবজেক্ট, কিন্তু এটা বুঝে পড়তে পারলে, গুছাই পড়তে পারলে এর মতো সহজ কিছু নাই। তাহলে লবণাক্ত যদি আমরা বলি যে লবণাক্ত পানি, লবণাক্ত পানি হচ্ছে টোটাল পরিমাণ আছে 97%। তার মানে বুঝেন বিষয়টা? তার মানে এক কথায় সমুদ্রই আছে সব থেকে বেশি। আর যদি বলি স্বাদু পানি, স্বাদু পানি মানে এই যে আমাদের যে পুকুর ঘাটে যেসব পানি পাওয়া যায়, এটার কথা বলছি। তাহলে স্বাদু পানি রয়েছে হচ্ছে, মনে রাখবেন, 3%, 3% হচ্ছে স্বাদু পানি রয়েছে। আর টোটাল এইটা কিন্তু 100% হয়ে যায়, তারপরে আমরা 101-এর একটা এস্টিমেট করেছি এখানে। তো পৃথিবীতে সুপেয় পানি, সুপেয় মানে আপনি খাইতে পারবেন সুন্দর, সুপেয় পানির পরিমাণটা আছে হচ্ছে 1%। 1%, এটা কিছুটা পরিবর্তন আছে, যেমন 96 3 1 এভাবে আছে, 97 2 1 এভাবে বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট এই অংশটুকু জানলেই হবে যে কোন পানির পরিমাণটা কত। যেমন লবণাক্ত পানি হচ্ছে 97%, স্বাদু পানি হচ্ছে 3%, সুপেয় পানি হচ্ছে 1%। আমরা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা রয়েছে? একটু বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা। প্রত্যেকটা কথা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা। তাহলে লবণাক্ত পানি 97%, স্বাদু পানি 3%, সুপেয় পানি হচ্ছে 1%। গেল, পানির বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। এবার আসেন, এরপর আমরা আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে জেনে ফেলবো। ভাই মহাদেশে কিন্তু এখনো যায়নি, কেবল একটু পৃথিবী সম্পর্কে জানতেছি। সূর্য থেকে আমাদের যে সূর্য, এই সূর্য থেকে পৃথিবী, সূর্য থেকে পৃথিবী এর গড় দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে, মনে রাখবেন, 15 কোটি কিলোমিটার। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলেন। 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার হচ্ছে
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আবার বলছি, তাহলে সূর্য থেকে পৃথিবী, সূর্য তাহলে কত দূরে অবস্থিত, 15 কোটি কিলোমিটার, মানে বলছেন আমাদের এখান থেকে মাত্র ঢাকা, যদি যশোর থেকে চিন্তা করি তাহলে মাত্র 200 কিলোমিটার। 200 কিলোমিটার কই, এরপরে হাজার আসবে, লাখে আসবে, কোটিতে আসবে, তারপরে এত কোটি কিলোমিটার। তাই দেখেন সূর্য যে তাপ দেয় না, এই তাপে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যায়। মহান রবের অসম্ভব লেভেলের সৃষ্টি হচ্ছে এই সূর্য ও পৃথিবী। হ্যাঁ, যদি আপনারা এটা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, গভীরভাবে চিন্তা করেন, তা আসলে কিছু খুঁজে পাবেন না। মানে চিন্তা করবেন যে আসলে কি একটা বিষয়, এগুলো যদি আপনারা মানে ভাবেন, আসলে আমাদের ভাবার সময় কই, আমরা তো প্রচুর ব্যস্ত। তাহলে এখান থেকে এটা গেলাম। এবার দেখেন এই যে সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, এটা পরীক্ষাতে আসে। সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে মনে রাখবেন, 365 দিন, 365 দিন, 5 ঘন্টা, 5 ঘন্টা 48 মিনিট, 48 মিনিট 47 সেকেন্ড, 47 সেকেন্ড, প্রিয় ভাই বোন। তাহলে এই যে যে জায়গাটা দেখেন, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি, দেখেন যে এখান থেকে আমাদের যদি বলে যে পৃথিবী নিজ অক্ষের উপরে, এখন যদি বলে যে পৃথিবী নিজ অক্ষের উপর, পৃথিবী নিজ অক্ষের উপর একবার আবর্তন, একবার আবর্তন, নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে, আবর্তন করতে সময় লাগে, আবর্তন করতে সময় লাগে কত, এটাও একটু মনে রাখবেন, পরীক্ষাতে আসে 23 ঘন্টা, 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রিয় ভাই বোন। তাহলে পৃথিবী থেকে যা যা পড়া দরকার আমরা কিন্তু পর পর সুন্দর করে পড়ে ফেলেছি। তাহলে পৃথিবী থেকে আমরা যদি আরেকটা আপু কি করি, আমরা কি পড়ছি খেয়াল করেন। প্রথমে আমরা জানবো যে পৃথিবী হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহ, যার বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর। এবং পৃথিবীর যদি আমরা স্থলভাগ চিন্তা করি 29% আছে, জলভাগ চিন্তা করলে 71% রয়েছে। এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ বলা হয় চাঁদকে। প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে লবণাক্ত পানির পরিমাণ ছিল 97%, স্বাদু পানি 3%, সুপেয় পানি 1%। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে মানে এই সূর্যের চারি ধরেন এই সূর্য এর চারিপাশ দিয়ে পৃথিবী এরকম ঘুরতে থাকবে, এটা ঘুরে 365 দিন, আপনার হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড ঘুরে আসতে সময় লাগে। কত সময়? আর পৃথিবী নিজ অক্ষের উপরে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা, তাও একদিন লাগে। এই হচ্ছে বিষয়। তাহলে পৃথিবী যদি বুঝে থাকেন একটু লিখে দেবে পিডি, পিডি মানে হচ্ছে পৃথিবী ডান। পড়াই আন্তর্জাতিকটা আপনাদের একদম পুরো গুছাই দিব, এই যেহেতু এটা খুব জটিল একটা সাবজেক্ট, আমরা ক্লাসে পড়ে ফেলবো। এবং আসলে ওই যে পড়ার সিস্টেম, ভাই আমি আবারও বলছি, পড়ার সিস্টেমটা যদি ধরতে পারেন একবার, পড়া আসলেই মজা, যদি একটু গুছাই নিতে পারেন, জায়গা বুঝতে হবে। তাহলে এইটা গেল। এরপরে আমরা চলে আসবো, লেখেন মহাদেশ পরিচিতি। এরপরে আমরা জানবো হচ্ছে মহাদেশ পরিচিতি নিয়ে একটু জানার চেষ্টা করি, মহাদেশ পরিচিতি। আচ্ছা, মহাদেশ পরিচিতি নিয়ে যদি আমরা বলি যে পৃথিবীতে কয়টা মহাদেশ আছে, ভাই এটা আমরা সবাই জানি, ভাই 7টা মহাদেশ আছে। যার সব থেকে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। যার সব থেকে বড় মহাদেশের নাম কি বলেন তো? এশিয়া মহাদেশ। এবং এই এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা আছে 45টা। স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 45টা। আচ্ছা, এগুলো লাগবে না ভাই, এই স্বাধীন দেশ কয়টা না কয়টা এগুলো না বললেও চলে, বাদ। এখানে আমাদের যেটা দরকার দেখেন, যে এখানে আপনাদের যেটা লাগবে যে এশিয়া মহাদেশের সবচেয়ে আয়তন এবং জনসংখ্যায়, আয়তন ও জনসংখ্যা খেয়াল করেন, আয়তন আর জনসংখ্যা যদি বলে যে এশিয়া মহাদেশের আয়তনে সবথেকে বড় দেশ কোনটা, জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটা, আয়তনে যদি বলে ভাই চীন, চীন হচ্ছে আয়তনে সব থেকে বড় দেশ। আর ভারত কিন্তু বর্তমানে জনসংখ্যায় ফার্স্ট, আগে চীন ছিল, এখন আর চীন নাই। আর যদি ছোটোর দিক থেকে চিন্তা করেন এশিয়া মহাদেশের, তাহলে আয়তন ছোট দিক থেকে যদি চিন্তা করেন, আয়তন আর জনসংখ্যা, এইগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। ওই স্বাধীন দেশ কটা এগুলো আসে না, লাগে না এগুলো। তাহলে আপনার বড় রাষ্ট্রের কথা যদি বলে যে বড় বড়, তাহলে বড় আয়তনে বৃহত্তম হচ্ছে চীন এবং জনসংখ্যা হচ্ছে ভারত। আবার আয়তনে ছোট যদি চিন্তা করেন, দেখেন এর আয়তন আর জনসংখ্যা একই ভাই, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে জনসংখ্যার দিক থেকেও ছোট, আবার এটা কিন্তু আয়তনের দিক থেকেও ছোট। তাহলে এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন যদি আসে, আচ্ছা একটা বেড়েছে ভাই, 44-এর পরে একটা বেড়েছে, 45 বর্তমানে আছে, তারপর একটু দেখবেন। আর এটা লাগে না, হ্যাঁ স্বাধীন দেশ কয়টা এগুলো লাগে না বলতে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে এশিয়া মহাদেশের সবচেয়ে আয়তনে বৃহত্তম দেশ চীন, জনসংখ্যা বৃহত্তম ভারত, এবং আয়তনে ছোট হচ্ছে মালদ্বীপ, আবার জনসংখ্যাও মালদ্বীপ। তাহলে এশিয়া মহাদেশের এই 4টা তথ্য কিন্তু আমাদেরকে জানতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? পারবেন তো? বলেন তো পারবেন কিনা, মনে থাকবে ভাই? তাহলে এশিয়া মহাদেশের 4টা কথা কিন্তু আমরা জেনে ফেলাম। এটা হাই সাই সুইদান মানে ঘুমাচ্ছে নাকি? ঘুমাই গেলে বললেন যে ভাই ঘুমাই যাচ্ছে।
আচ্ছা, যদি ইউরোপের কথা বলি, যদি আমরা একটু ইউরোপের কথা বলি, তাহলে ইউরোপে কেউ বলতে পারবেন যে ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটা আয়তন এবং জনসংখ্যায়? তার জানা আছে? রাশিয়া ভাই। এ জনসংখ্যায়ও রাশিয়া, আবার হচ্ছে আপনার আয়তনেও রাশিয়া, দুইটা ক্ষেত্রে কিন্তু বড় এটা। আবার ছোট একটাই, এর ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি। ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, তাহলে ভ্যাটিকান সিটি হচ্ছে ইউরোপ মহাদেশের সবচেয়ে জনসংখ্যা এবং আয়তনে সব থেকে ছোট দেশ। এরপরে যদি 3 নম্বরে আসি, 3 নম্বর যদি আসি, দেখেন আফ্রিকা। আচ্ছা, এখন আমরা যদি একটু আফ্রিকা নিয়ে কথা বলি, তো আফ্রিকার ক্ষেত্রে যদি দেখেন যে আফ্রিকার আয়তনে যদি বলে, আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু বাদ দিয়ে না, এগুলো একদম মুখস্থ টুখস্থ করে ফেলবেন। আর নাইজেরিয়া হচ্ছে জনসংখ্যার ক্ষেত্রে বড়। নাইজেরিয়া হচ্ছে জনসংখ্যায় বড়, নাইজেরিয়া, আর এদিকে আলজেরিয়া। আর ছোট যদি আমরা চিন্তা করি, দেখেন ছোট হচ্ছে সিচেলিস। ছোট হচ্ছে সিচেলিস। সিচেলিস। এটা কিন্তু পিডিএফ দিব না এখন, পিডিএফ দিব না, যার ফলে আপনারা কিন্তু সবাই সুন্দর করে লিখে নেবেন, লিখে লিখে পড়তে হবে। আফ্রিকা। এবার আসেন উত্তর আমেরিকা মহাদেশ। কেউ বলতে পারবেন উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা? এটা আমরা জানি যে আয়তনে সব থেকে বড় দেশ ভাই, আয়তনে যারা সবাই যেতে চায় যেখানে, কানাডা। 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 আর যদি জনসংখ্যা দেখি তাহলে কি আমেরিকা, তাই না? যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর আমেরিকায় জনসংখ্যায় সব থেকে বড় দেশ। আর যদি ছোট দেখি তাহলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটা কি একটা দেশের নাম ভাই, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। 5 নম্বর যদি চিন্তা করি, দেখেন দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশে যদি চিন্তা করেন ভাই, এর বড় ছোট এর একটাই, ব্রাজিল। ব্রাজিল হচ্ছে বড় ছোট না, সরি, মানে আয়তন এবং জনসংখ্যার ক্ষেত্রে ব্রাজিল হচ্ছে আয়তনের দিক থেকে বড়, আবার জনসংখ্যার দিক থেকে বড়। আবার যদি ছোট চিন্তা করি, ছোট হচ্ছে সুরিনাম। ছোট হচ্ছে কি বলেন তো? ছোট হচ্ছে সুরিনাম। 6 নম্বরটা যদি আমরা একটু চিন্তা করি, দেখেন 6 নম্বরটা হচ্ছে যদি বলি অ্যান্টার্কটিকা। খেয়াল করেন তো, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা ভাই, সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কোনো স্বাধীন দেশই নাই। তাহলে স্বাধীন দেশ যদি না থাকে, ওর বড় ছোট হওয়ার কোনো দরকার নেই। তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো স্বাধীন দেশ না থাকার কারণে এর বড় ছোট হিসাব করা যায় না। বুঝতে পেরেছেন? আর লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। সেটা কি? ওশেনিয়া মহাদেশ। 7 নম্বরটা হচ্ছে ওশেনিয়া। আচ্ছা, ওশেনিয়া মহাদেশে যদি চিন্তা করেন, ওশেনিয়া মহাদেশে যদি চিন্তা করেন, সেটা হলো এর আয়তন এবং জনসংখ্যায় কিন্তু একটা দেশই বড়। সেটা কি বলেন তো? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে ওশেনিয়া মহাদেশের মধ্যে জনসংখ্যায় বড়, ওটা আবার আয়তনেও বড়। আর যদি আপনার ছোটর কথা চিন্তা করে, তাহলে আয়তনে হচ্ছে ছোট, মনে রাখবেন নাউরু। নাউরু হচ্ছে ছোট। এবং জনসংখ্যা যদি চিন্তা করেন, জনসংখ্যার ক্ষেত্রে হচ্ছে টু ভ্যালু। প্রিয় ভাই বোন, এই যে 7টার বিষয়ে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এই 7টার যে কয়টা কথা আমি বলেছি, সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলা শেষ। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাইয়া সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। পারবেন তো? পারবেন তো? বলেন বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা অ্যান্সারটা অলরেডি পেয়ে গেলাম ভাই, এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। এগুলো কোনটা হবে? এবার আসেন। আচ্ছা, এবার একটু লিখবেন যে, 4টা তথ্য আমরা একটু লিখবো, 4টা তথ্য, গুরুত্বপূর্ণ 4টা তথ্য, যেটা আমাদের পরীক্ষাতে আসে। মিউট করে দেন ভাই, পাশে যদি কারো কেউ থাকে একটু মিউট করে দেন। দেখেন পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র, কেউ বলতে পারবেন পৃথিবীতে ভাই মিউট করে দেন প্লিজ। আমি কতবার বললে আপনারা বুঝবেন? একটু মিউট করে দেন। এই কথা যদি না বুঝেন, এখন এই মনিরা, ইয়াসমিন এবং পূজা রানী, আপনারা মিউট করতে কি সমস্যা হয় আপনাদের? মিউট করে দেন ভাই। এখনো বুড়ো বয়স, কোর্স শেষের দিকে, আপনি এখন খুব মিউটই করতে জানেন না, মানে লজ্জাজনক একটা বিষয়। আচ্ছা, এবার আসেন পৃথিবী। পৃথিবীতে পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র, কেউ বলতে পারবেন পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র কয়টা? 195টি। ভালো করে বলেন। একটা বেড়েছে কিন্তু। 195। 196টি। 196টি, যার মধ্যে 193টা হচ্ছে, 193টা হচ্ছে জাতিসংঘভুক্ত। জাতিসংঘের মধ্যে রয়েছে 3টা, মানে 193টা জাতিসংঘ। আচ্ছা, যদি অপশনে 196 না থাকে, তখন আপনি 195 দাগাবেন। তবে প্রথমে যদি 196 থেকে 196 দিবেন। আচ্ছা, এখন যদি বলি, বলেন তো পৃথিবীতে মোট রাষ্ট্র কয়টা? পৃথিবীতে মোট দেশ কয়টা? এ তো স্বাধীন বুঝলাম, দেশ কয়টা আছে কেউ জানেন? 232টা। পৃথিবীতে মোট দেশ আছে হচ্ছে 232টা, এটা মনে রাখবেন। আচ্ছা, যদি বলে যে প্রাচীনতম পৃথিবীতে প্রাচীনতম স্বাধীন দেশ কোনটা? পৃথিবীতে প্রাচীনতম স্বাধীন দেশ, পৃথিবীতে সান প্রাচীনতম মেরিনো। হচ্ছে কে বলেন তো ভাই? সান মেরিনো। প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম স্বাধীন দেশ হচ্ছে সান মেরিনো। বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলতো আফ্রিকার কে, তাহলে তখন হয়ে যেত ইথিওপিয়া। লাগবে না, ওটা না হলে চলবে।
আচ্ছা, তাহলে এখান থেকে এই তিনটা তথ্য একটু ভালো করে পড়বেন, এই তিনটা তথ্য পড়লে আমাদের হচ্ছে। এবার আসেন সবচেয়ে সর্বোচ্চ স্থান এবং সর্বোচ্চ স্থান এবং হচ্ছে আমরা সর্বনিম্ন স্থান সম্পর্কে একটু জানবো। সর্বোচ্চ স্থান আর হচ্ছে সর্বনিম্ন স্থান সম্পর্কে জানবো। যেমন দেখেন, এশিয়া মহাদেশ, কেউ বলতে পারবেন এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম কি? সেই স্থান বলতে পারবেন? এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম মাউন্ট এভারেস্ট। মানে সবচেয়ে উঁচু জায়গার নামটা বলছে, তাহলে সেটা কি হবে বলেন তো? মাউন্ট এভারেস্ট। আর যদি সর্বনিম্ন বলে তাহলে সেটা হচ্ছে মৃত সাগর। সর্বনিম্ন বললে কি হবে বলেন তো? মৃত সাগর হবে। আচ্ছা, এটা এশিয়া গেল। 2 নম্বর যদি আমরা বলি বলি যে ইউরোপ। আচ্ছা, ইউরোপের কথা যদি চিন্তা করি ভাই, ইউরোপের কথা যদি চিন্তা করি, সেটা সর্বোচ্চ হচ্ছে মাউন্ট মাউন্ট এলব্রুস। মাউন্ট এলব্রুস হচ্ছে আপনার সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে সর্বনিম্ন স্থান হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর। এরপরে ইউরোপের পরে যদি বলি যে আফ্রিকা, আফ্রিকার কথা যদি একটু চিন্তা করেন, দেখেন আফ্রিকা, আফ্রিকার মনে রাখবেন এটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ক্লিমানজারো। সর্বোচ্চ হচ্ছে ক্লিমানজারো, সবাই নোট করে ফেলেন, লেট করেন না। ক্লিমানজারো। আরেকটা যদি আমরা সর্বনিম্ন বলি সেটা হচ্ছে লেক আসাল। আমি দাগাই দিচ্ছি, মানে এগুলো সবই লাগবে না, আমি একটু লিখে নেওয়ার পরে আমি দাগাই দিচ্ছি যে কোনগুলো বেশি করে পড়বেন। এরপর যদি বলি যে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে মাউন্ট ডেনালি। কি হবে? মাউন্ট ডেনালি, জায়গার নাম ভাই, মাউন্ট ডেনালি। আর সর্বনিম্ন হচ্ছে ডেথ ভ্যালি। দেখেন ভাই, 46তম বিসিএস প্রশ্ন আসছিল ডেথ ভ্যালি কোথায় অবস্থিত, অনেকেই করতে পারেনি কিন্তু। ডেথ ভ্যালি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের। এরপর যদি বলি যে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মনে রাখবেন যে একাঙ্কা গুয়া, একাঙ্কা একাঙ্কা গুয়া হচ্ছে আপনার সর্বোচ্চ। আর সর্বনিম্ন হচ্ছে ভ্যালদেস পেনিনসুলা। ভ্যালদেস পেনিনসুলা লাগবে না ভাই, আমি বলছি, আমি যেগুলো বলে দিব পরে সেগুলো দিয়ে দিব, সেগুলো বলুন। পেনিনসুলা, পেনিনসুলা। পরে আছে দেখেন, পরে যদি আমরা বলি যে ওশেনিয়া, ওশেনিয়া মহাদেশের ক্ষেত্রে মনে রাখবেন পোশাক জায়া, পোশাক জায়া এটা হচ্ছে সর্বোচ্চ এবং লেক আয়ার, লেক আয়ার হচ্ছে সর্বনিম্ন। আর লাস্ট আমরা একটু যদি দেখি অ্যান্টার্কটিকা, খেয়াল করেন অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মনে রাখবেন ভাই, এটা হচ্ছে ভিনসন, এটা হচ্ছে কি ভিনসন ম্যাসিভ, ভিনসন ম্যাসিভ। আর একটা হচ্ছে বেন্টোলে ট্রেন্স, বেন্টোলে ট্রেন্স। প্রিয় ভাই বোন, সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা নাম দেখলে ভয় পাওয়ার মতো, তো এগুলো সব লাগে না, আমি যেগুলো গুলা দিয়ে দিব এগুলো পড়বেন। মাউন্ট এভারেস্ট পড়বেন, মৃত সাগর পড়বেন, এলব্রুসটা পড়বেন, কাস্পিয়ান সাগর পড়বেন, এখানে কিলিমানজারো পড়বেন, এখানে ডেথ ভ্যালিটা পড়বেন। আর সরাসরি এখান থেকে আর না পড়লেও চলবে। এই যে কয়টা জিনিস দেখেন, দাগাই নেন, এটা সব লাগবে না ভাই, যেগুলো বললাম এগুলো। তাহলে এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, সর্বনিম্ন হচ্ছে মৃত সাগর। ইউরোপ মহাদেশের মধ্যে হচ্ছে মাউন্ট এলব্রুস এবং কাস্পিয়ান সাগর হচ্ছে সর্বনিম্ন। আফ্রিকা মহাদেশ হচ্ছে কিলিমানজারো, আর এখানে হচ্ছে আপনার সর্বনিম্ন উত্তর আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ডেথ ভ্যালি। প্রিয় ভাই বোন, ক্লিয়ার সবাই? আমরা একটু জানাবো যে ভাইয়া আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। সবাই একটু জানান তো, পারবেন না? এই টাইপের কোশ্চেন বলে পারবেন তো? বলে ফেলেন পারবেন কিনা। শোনেন, মহাদেশ ভালো করে পড়তে হলে আর কিছু লাগে না। তাই এই মহাদেশটা আমরা খুব সুন্দরভাবে, মহাদেশটা আমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবো। বুঝতে পেরেছেন? যারা এখানে প্রাইমারি পার্সোনাল ব্যাচে রয়েছেন তারা এই যে 0 থেকে জব প্রস্তুতি ব্যাচের ভাই বোনদের সাথে এই অংশটা করে ফেলবেন, মানে যেহেতু আন্তর্জাতিকটা আমরা এখানে পড়ে ফেলবো। আর বাকিগুলো ইতিমধ্যে আপনারা কিন্তু এ থেকে পাবেন। শুনলাম ওই যে তুমি রান্না করেছো, তাহলে তো এই ভাই বোনদের ফ্রাইডে খাওয়া যায়। একদিন বেশ সবার দাওয়াত। ভাজা মুড়ি জমের আকারে খাওয়া নেই। আচ্ছা প্রিয় ভাই বোন, তাহলে আমি আশা করছি যে এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসেন, এরপরে আমরা যেটা জেনে নিব, দেখেন এরপরে আমরা যেটা জেনে নিব সেটা হলো যে পৃথিবীর, খেয়াল করেন পৃথিবীর 4টা জিনিস আমরা জানবো। পৃথিবীর 4টা জিনিস জানবো কি কি? একটা হচ্ছে আপনি জানবেন সেটা হচ্ছে আয়তনে, খেয়াল করেন আয়তনে, আয়তনে বৃহত্তম শহর, আয়তনে বৃহত্তম শহর। কেউ বলতে পারবেন আয়তনে বৃহত্তম শহর কোনটা? শহর বলছে কিন্তু, এটা কিন্তু কোনো দেশ বলে নাই, দেশ বলে নাই ভাই। তাহলে দেশ একরকম আর শহর কিন্তু একটা দেশ। বলতে পারবেন আয়তনে বৃহত্তম? নিউ ইয়র্ক ভাই। আয়তনে বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোনটা কোনটা? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। আর জনসংখ্যা বৃহত্তম যদি বলে,
তাহলে সেটা হচ্ছে টোকিও জাপান। টোকিও জাপান মানে অনেক বড়, বুঝতে পারছেন? টোকিও জাপান হচ্ছে অনেক বড়। আচ্ছা, এবার যদি বলি দেখেন যে পৃথিবীর আর্দ্রতম স্থান, পৃথিবীর আর্দ্রতম স্থান, আর্দ্রতম স্থান মনে রাখবেন ভাই, এটা কোথায় জানেন? মৌসিনরাম, খেয়াল করেন, মৌসিনরাম, যেটা হচ্ছে ভারতে অবস্থিত। মৌসিনরাম ভারতে অবস্থিত আর্দ্রতম স্থান। আর যদি বলে যে উষ্ণতম স্থান কোনটা, এটা কিন্তু পৃথিবীর। ভাই যদি বলতাম বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটা, পারবেন না? বলেন তো বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটা? নাটোরের লালপুর। নাটোরের লালপুরে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। তা আজিজিয়া, এটা হচ্ছে আজিজিয়া লিবিয়াতে। আজিজিয়া লিবিয়াতে হচ্ছে উষ্ণতম স্থান। আর যদি বলে যে শীতলতম স্থান কোনটা, শীতলতম স্থান, ভাই মিউট করে দেন, বলা বলে মিউট করে দিতে হবে। শীতলতম স্থান হচ্ছে ভারখয়ানস্কো, রাশিয়া। নাম দেখছেন, ভারখয়ানস্কো। এই জন্য আন্তর্জাতিক একটু কঠিন লাগে, কারণ হচ্ছে এটার কিছু কিছু উচ্চারণ দাঁত ভেঙে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে যে পাঁচটা কথা বলেছে ভাই, পাঁচটায় পড়া লাগবে না এখানে। এখানে পড়বেন হচ্ছে এই যে এই একটা পড়বেন, আর এখান থেকে পড়বেন এইটা আর্দ্রতম স্থান, এই তিনটা বেশি করে পড়বেন, এই দুটো না পড়লেও চলে। বুঝতে পারছেন? এই দুটো না পড়লেও চলে, জাস্ট আমার শেখানোর দরকার, আমি শেখা দিচ্ছি। হয়েছে? লেখা কি হয়েছে? আমি আশা করবো যে পৃথিবীর এই অংশটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর ঝামেলা হবে না। এরপরে আমরা চলে যাব দেখেন, এরপরে আমরা চলে যাব আর একটু দারুণ জিনিসে, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র সম্পর্কে একটু জানবো। পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র, পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র নিয়ে একটু জানতে হবে। আচ্ছা, প্রথমে আসেন যে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র আয়তনের সব থেকে বড় কোনটা, কেউ জানেন? আয়তনে আর জনসংখ্যায় কোনটা বড়? ইন্দোনেশিয়া। দেখেন, আয়তনে আর জনসংখ্যা, ইন্দোনেশিয়া। যদি আয়তন বলে তাহলে কাজাখস্তান। আয়তনটা হচ্ছে আয়তনটা হচ্ছে কাজাখস্তান। আয়তনটা কি বলেন তো? আয়তনটা হচ্ছে কাজাখস্তান, এটা এক নম্বরে। আর যদি দ্বিতীয় বৃহত্তম বলি তাহলে সেক্ষেত্রে আলজেরিয়া। তবে আলজেরিয়া পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে হচ্ছে ওই কাজাখস্তান। এটা হচ্ছে আয়তনে। আর যদি জনসংখ্যায় বলি, জনসংখ্যায় বললে আপনারা সবাই জানেন ইন্দোনেশিয়া, তাই না? ইন্দোনেশিয়া সব থেকে বড় জনসংখ্যার ক্ষেত্রে, ইন্দোনেশিয়া। আর হচ্ছে এরপর হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান। আচ্ছা, এটা গেল। যদি আমরা এরপরে 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা একটু দেখে ফেলবো। এখানে দেখেন, এরপর হচ্ছে সৌদি আরব রয়েছে, এখানে সৌদি আরব রয়েছে, মাঝে মাঝে চলে আসতে পারে, বলা যায় না। আর 4 নম্বরে রয়েছে হচ্ছে আপনার, কে বলেন তো? আয়তন হচ্ছে ইন্দোনেশিয়া। আয়তনে, জনসংখ্যা তো অলরেডি আমরা বলে ফেলছি। আচ্ছা, 3 নাম্বারটা এখানে হচ্ছে নাইজেরিয়া, জনসংখ্যায় মুসলিম দেশ হচ্ছে নাইজেরিয়া তৃতীয়। আর বাংলাদেশ হচ্ছে আপনার চতুর্থ। এটা মনে রাখবেন, যেহেতু বাংলাদেশের তথ্য, তো বাংলাদেশের তথ্যটা একটু মনে মনে রাখবেন। তাহলে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র আয়তনের ক্ষেত্রে 4টা আমরা বললাম, কাজাখস্তান, আলজেরিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া। আর জনসংখ্যার ক্ষেত্রে ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এবং বাংলাদেশ। এই 4টা পরপর আমরা মনে রাখার চেষ্টা করব। সবাই কি ক্লিয়ার? একটু বলেন ক্লিয়ার কিনা, তুলেছেন সবাই? এরপর আমরা চলে যাব ভাষা সম্পর্কিত। দেখেন, ভাষা সম্পর্কিত। আচ্ছা, ভাষা নিয়ে যদি আমরা বলি যে পৃথিবীর প্রাচীনতম ভাষা, সরাসরি বলবেন, পৃথিবীর প্রাচীনতম ভাষা, পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম ভাষা বলা হয় হচ্ছে হিব্রু ভাষাকে। হিব্রু ভাষা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ভাষা। এরপরে যদি বলি যে সর্বাধিক ভাষার দেশ কোনটি, সর্বাধিক ভাষার দেশ কেউ বলতে পারবেন? সর্বাধিক ভাষার দেশ বলা হয় কোনটিকে? পড়েন নিতে পারবেন কি? পাপুয়া নিউগিনি। পাপুয়া ইন্ডিয়া ভাই। পাপুয়া নিউগিনি হচ্ছে সর্বাধিক ভাষার দেশ। এরপরে যদি বলি যে সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ, সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ, ভাই রাষ্ট্রভাষা যদি উল্লেখ থাকে তখন কিন্তু আমাদের হবে হচ্ছে বলিভিয়া। মনে রাখবেন, তখন অ্যান্সারটা হচ্ছে বলিভিয়া। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এটা বাদ দিয়েন না। আর মাত্র একটি ভাষার দেশ, মাত্র একটি ভাষার দেশ, মাত্র একটি ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় একটা ভাষায় ব্যবহার করা হয়, ওই যে আমাদের এখন বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন সাহেব, কিম জং উন সাহেব। দাও। হয়েছে? দেখেন তাহলে, প্রাচীনতম ভাষা হচ্ছে আপনার হিব্রু ভাষা, সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি, সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে বলিভিয়া, মাত্র একটি ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তাহলে এই ভাষা থেকে আরেকটা তথ্য একটু লিখে নেন, এটা পরীক্ষাতে আসে যে সর্বাধিক
সর্বাধিক ব্যবহৃত মাতৃভাষা, সর্বাধিক ব্যবহৃত মাতৃভাষা, সর্বাধিক ব্যবহৃত মাতৃভাষা হচ্ছে মান্দারিন। মান্দারিন। প্রিয় ভাই বোন, তাহলে দেখেন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমরা ছিল আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছি। আর তিনটা তথ্য দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। কোন তিনটা তথ্য? দেখেন সেটা হলো, একটা আপনাকে বলবে যে সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ কোনটি, কেউ জানেন? সর্বাধিক সীমান্ত মানে সর্বাধিক সীমান্ত রয়েছে কোন দুটি দেশের মধ্যে? চীন আর রাশিয়া। রাশিয়া। হ্যাঁ, গুড, চীন আর রাশিয়া। চীন। এবং চীন আর এখানে রাশিয়া। 14টা সীমানা রয়েছে, চিন্তা করতে পারেন কতটা সীমানা রয়েছে। যদি বলে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত, পৃথিবীর দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মাঝে অবস্থিত? দীর্ঘতম সীমান্ত মানে দীর্ঘতম সীমান্ত মানে বুঝতে পারছেন, মাঝখানে সীমান্ত থাকবে দুইটা দেশের মাঝখানে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা, যুক্তরাষ্ট্র আর কানাডা। আর যদি বলে যে ক্ষুদ্রতম সীমান্ত, ক্ষুদ্রতম, যদি ক্ষুদ্রতম সীমান্ত বলে তাহলে অবশ্যই মনে রাখবেন সেটা কি হবে বলেন তো? ইতালি আর ভ্যাটিকান সিটি। ইতালি ও ভ্যাটিকান সিটি। প্রিয় ভাই বোন, এটা ছিল আমাদের একটা অংশের খেলা, অর্থাৎ আমরা ইম্পর্টেন্ট একটা অংশ সম্পর্কে ধারণা নিয়েছি। এরপরে আমাদের নেক্সট ক্লাস মানে আগামী দিন আমরা এশিয়া মহাদেশ নিয়ে কথা বলা শুরু করব। মহাদেশের উপরে টোটাল যদি এখন 15টা মতো ক্লাস আছে, ওকে মাইন্ড করবেন নাকি? এশিয়া মহাদেশের মানে মহাদেশ কিন্তু একটা বড় টাইপ, হ্যাঁ, এই বড় টাইপটা যদি আপনারা একটু ভালো করে পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক নিয়ে যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে দেওয়ার জন্য। ঠিক আছে? কারো কি কোনো বিষয়ে প্রশ্ন আছে? কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে একটু বলেন দেখি। সবাই কি বুঝেছেন? এই এই যতটুকু আলোচনা করছি বুঝতে পারছেন? আগামী কালকেও কিন্তু আমি আপনাদের ক্লাসগুলো এখন থেকে নিয়মিত নিব, এই আন্তর্জাতিকটা বিশেষ করে এটা প্রাইমারি ব্যাচ এবং শূন্য থেকে জব প্রস্তুতি সবার, এই দুইজনের জন্য প্রতিনিয়ত মানে প্রতিদিন আপনাদের এই ক্লাসগুলো হবে। কারণটা হচ্ছে যে আমি এটা প্রতিদিন আপনাদের কাছ থেকে পড়াটা নিয়ে নিব, আদায় করে নিব। আর তার সাথে হচ্ছে আপনার সামনে আগাতে থাকবো। মানে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা এই মহাদেশটা মানে মহাদেশ পড়া মানে আপনার কিন্তু শেষ। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়, পড়তে হবে অনেক, রাইট, পড়তে হবে, পড়ার বিকল্প আসলে কিছু নাই, পড়ার বিকল্প কিন্তু কিছু নাই। তাহলে আশা করছি যে এটা আমরা বুঝতে পেরেছি। আগামীকালকেও আমরা ক্লাস নিব। কখন ক্লাস নিব এটা আজকে রাত্রে আমি আপনাদেরকে সুন্দর করে নোটিশ করে দিব। হ্যাঁ, কালকেও কি হচ্ছে আন্তর্জাতিক ক্লাস নেবেন? হ্যাঁ হ্যাঁ, আন্তর্জাতিক ক্লাস নিব বলতে আমরা হচ্ছে যেহেতু আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ওখান থেকে তো আমরা করে ফেলতেছি ইতিমধ্যে, আর আন্তর্জাতিকটা এদিক থেকে আমরা একটু শেষ করতে থাকি, কারণ আন্তর্জাতিক এইভাবে যদি ধরে ধরে পড়া দিতে পারি তাহলে আপনাদের মুখস্থ থাকবে একটু বেশি। বুঝতে পারছেন? এই জন্য আন্তর্জাতিক একটু টানা ক্লাস নিই কয়েকটা। আমার কথা বুঝছেন? আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের তো এর আগের ক্লাসগুলো হচ্ছে ইতিহাস সভ্যতার উপরে নিছিলেন হ্যাঁ হ্যাঁ আন্তর্জাতিকের। হ্যাঁ। ওখানে ওই যে বৈশ্বিক সাম্রাজ্যের ইতিহাস, এখানে একটু কিছু বাকি, এটা কি পড়াবেন না আমরা পড়ে নিব? বৈশ্বিক সাম্রাজ্যের ইতিহাস বলতে কি বাকি আছে? 3-4টা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, ওটা তো আপনারা করে ফেলছেন, ওটা তো আর পড়াবো না। না, এটার অ্যাসাইনমেন্ট মনে হয় দিছিলেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বুঝতে পারেননি? ওই যে মেন সভ্যতাগুলো আমি পড়াই ফেলছিলাম, 3-4টা নিজেদের না, কাজ দিয়েছি। সভ্যতা সবই শেষ আর ভাইয়া। এখানে আমরা সভ্যতা সবই আন্তর্জাতিক শেষ। যে কাজটা করব, এখানে যেটা মানে আজকে যেটা যে মহাদেশ শুরু করেছে, মহাদেশ সবগুলো আমি লিখায় লিখায় পড়া দিব, এটা আমি পিডিএফ দিব না। পিডিএফ না দিয়ে এটা একদম সরাসরি ক্লাসেরটাই আপনাদের নোট করে ফেলবেন, তাহলে ওই ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। জি ভাইয়া। আর কালকে কিন্তু তাহলে আমি পড়া নিব, কিন্তু এই যে আন্তর্জাতিক যা আজকে পড়ালাম না, এই অংশটাই কালকে আমি পড়া নিব, পার্সোনাল ব্যাচ এবং শূন্য থেকে জব প্রস্তুতি। ভাইয়া ক্লাস লিঙ্কটা দিয়ে দিয়ে না, অনেক কিছু নোট করা বাকি আছে তো নোট করে ফেলবো। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি, এই ক্লাস শেষ করে দিচ্ছি।